ভেরি গুড আলামিন। ওকে শাকের, থ্যাংক ইউ আলামিন। আচ্ছা, তো 10 জন হয়ে গেছো, ভেরি গুড। সো আজকে আমরা আমাদের 7 নম্বর লেকচার আর কাজ শুরু করবো। শুরু করার আগে একটা কাজ করো, যে কথা ঠিক মতো শুনতেছো কিনা এবং দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক, এটা একটু কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্ট পাইলে হচ্ছে আমি ক্লাসটা শুরু করে দিব। লেখা ক্লিয়ার না। আচ্ছা, লেখা ক্লিয়ার না হইতে পারে বেশ কয়েকটা কারণে। তোমার ওইখানে নেট যদি দুর্বল হয়। আচ্ছা, লেখা ক্লিয়ার না বলতেছে। আচ্ছা, আমি লেখা ক্লিয়ার করার চেষ্টা করি। হোপফুলি এখন ক্লিয়ার হওয়ার কথা। এখন কি লেখা ক্লিয়ার ঠিক আছে? সাউন্ড ক্লিয়ার, লেখা ক্লিয়ার না। নাজমুল বলতেছে ঠিক আছে ভাইয়া এখন। আচ্ছা, আরো 2 একজন কমেন্ট করো, লেখা বোঝা যাচ্ছে কিনা একটু দেখি। কমেন্ট দেখে তারপর শুরু করি। এখন কি লেখা ক্লিয়ার নাকি না? ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আমরা ক্লাসটা শুরু করে দেই। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমার 7 নম্বর লেকচার, আমাদের আদর্শ গ্যাস এবং তাপগতিবিদ্যা। এই দুইটা লেকচার আসলে একটু মিল আছে, এই কারণে সব জায়গায় দেখবে এই দুইটা লেকচার একসাথে পড়ায়। আচ্ছা, যাই হোক, তো আজকে আমাদের দুইটা চ্যাপ্টার, একটা বেশ ছোট চ্যাপ্টার। আদর্শ গ্যাস চ্যাপ্টারটা খুব ছোট, এটা থেকে খুব বেশি কনসেপ্ট লাগে না, মোটামুটি 2-3টা কনসেপ্ট পড়লে পুরো চ্যাপ্টারটা কভার হয়ে যায় ইঞ্জিনিয়ারিং এর জন্য। কোচিংয়ে তাই হবে, দেখবা এই চ্যাপ্টার থেকে 2-3টার মধ্যে বেশি কনসেপ্ট আসলে পড়াবে না। তাপগতিবিদ্যা একটু বড়, সেটাতেও খুব বেশি ইঞ্জিনিয়ারিং এর কনসেপ্ট নাই। মোটামুটি তাপগতিবিদ্যা থেকেও 3 থেকে 4টা কনসেপ্ট আছে, যেগুলো পড়লে তোমার ইঞ্জিনিয়ারিং কভার হয়ে যায়। তো এই সবগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো আমাদের 7 নম্বর লেকচারে। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা যে কনসেপ্টটা রাখছি, 1 নম্বর যে কনসেপ্ট, ঠিক আছে, অল ক্লিয়ার। আচ্ছা, নাজমুল বলতেছে ভাই ঝাপসা হয়ে গেছে, ঝাপসা হয়ে গেছে। আচ্ছা, আমি আবার একটু চেষ্টা করি। এবার বলো তো ক্লিয়ার কিনা। এখন কি ক্লিয়ার আছে নাকি না? আচ্ছা, ঠিক আছে। খালিদ আসিফ বলতেছে ঝাপসা। ঝাপসা হওয়ার তো কারণ দেখতেছি না। আচ্ছা, যারা ঝাপসা, আচ্ছা, এরপরে এখন বলো তো, এখন কি ঝাপসা নাকি ক্লিয়ার আছে? এখন কি লেখাগুলো দেখা যাচ্ছে নাকি ঝাপসা এখনো? যদি লাইটের জন্য হয়, আমি আরেকটা লাইট পাশে লাগাই দিলাম। লেখা ক্লিয়ার দেখা যায় না, ঝাপসা। এরকম তো এর আগে হয় নাই। ঝাপসা ঝাপসা ঝাপসা, আচ্ছা দেখতেছি। ঠিক আছে, এখন কি ঠিক আছে ঝাপসা? হ্যাঁ, ওই মার্জান ধরতে পারছে, জুম ইন আউটের প্রবলেম। এবার ক্লিয়ার থাকার কথা। ওকে, গালিব হাসান নমি বলতেছে এবার ক্লিয়ার আছে। তো আর 2 একজন একটু কমেন্ট করে জানাও যে এখন ক্লিয়ার আছে কিনা। শাকের ক্লিয়ার, খালিদ আসিফ ক্লিয়ার, ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা শুরু করি ক্লাসটা। তো আমাদের আমরা প্রথমে হচ্ছে আদর্শ গ্যাস চ্যাপ্টারের কনসেপ্ট দেখবো দুইটা। তো এখানে 1 নম্বর যে কনসেপ্টটা আমি রাখছি, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটার নাম হচ্ছে আরএমএস বেগ। আরএমএস বেগের ইংরেজি হচ্ছে মূল গড় বর্গ বেগ। তো আরএমএস বেগের বেশ কয়েকটা সমীকরণ আছে, তোমরা জেনে থাকবা। তো এই সমীকরণগুলো দিয়ে আমরা আজকে কিভাবে অঙ্ক করতে হবে ওগুলো হচ্ছে একটু শিখবো। তো এখানে দেখো একটা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড প্রশ্ন দিয়ে রাখছে, এটা আসছিল কোনো একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে এর আগে পরীক্ষায়, চুয়েট অথবা কুয়েটে। আচ্ছা, তো আমরা দেখি প্রবলেমটা কি। প্রবলেমটাতে বলা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এই এতটুকু চাপে, তাহলে তাপমাত্রা একটা দেওয়া আছে এবং একটা
চাপ দেওয়া আছে এবং বলে দিছে গ্যাসটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এর ঘনত্ব হচ্ছে 1.98 কেজি পার মিটার কিউব। তো আমাদের কি বের করতে হবে একটু পরে, বলছে সমচাপে এই চাপটাই সেম এই চাপটা থাকবে, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস ও 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উক্ত গ্যাসের আরএমএস বেগ বের করতে হবে। আচ্ছা, তো আমরা বের করি। দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আরএমএস বেগ বের করতে চাই, এখানে কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপটা কত বলে দিছে আর ঘনত্ব কত বলে দিছে। এখন তোমরা জানো যে আরএমএস বেগের বেশ কয়েকটা সমীকরণ আছে, এর মধ্যে একটা সমীকরণ হচ্ছে এটা, সি আরএমএস ইজ ইকুয়াল টু রুট ওভার 3 পি বাই রো, এরকম একটা সমীকরণ কিন্তু আছে। আরএমএস বেগ ইজ ইকুয়াল টু রুট ওভার 3 পি বাই রো। সো এইখানে আমরা জাস্ট ভ্যালুগুলো ইনপুট দিয়ে দিব, রুট ওভার 3 ইন্টু পি, পি এর ভ্যালু হচ্ছে চাপ, চাপটা কত 1.0 ইন্টু 10⁵ ডিভাইডেড বাই ঘনত্ব, ঘনত্বটা দেওয়া আছে 1.98, বসাই দিলাম আমরা ঘনত্ব 1.98। তো ক্যালকুলেটর চাপলে আমরা হচ্ছে আরএমএস বেগের ভ্যালুটা পাবো, যেটা এটা কত ডিগ্রি সেলসিয়াসে, এটা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াসে। কেন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ এবং ঘনত্ব বসেছি, বসে যে আরএমএস বেগটা পাবো এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য। আচ্ছা, তো এইটা তোমরা ক্যালকুলেটরে বসাও, 3 ইন্টু 10⁵ ডিভাইডেড বাই 1.98, হ্যাঁ 1.98 করলে আনসার পাবো হচ্ছে আমরা এরকম 389.25 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা পেয়ে গেলাম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আরএমএস বেগটা কত। এবার আমাদের বের করতে হবে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই গ্যাসটারই আরএমএস বেগ কত হবে, সমচাপে চাপটা সেম থাকবে, আমাদের বের করতে হবে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটার আরএমএস বেগ কত। সো এটা বের করতে হলে আমরা কিভাবে বের করব, দেখো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য কিন্তু আমাদের কোনো ভ্যালু দেওয়া নাই, না দেওয়া থাকলে আমরা এরকম একটা আরেকটা সূত্র কিন্তু জানি যে সি আরএমএস ইজ ইকুয়াল টু রুট ওভার তোমার 3 RT ডিভাইডেড বাই এম, এই সূত্রটা কিন্তু আমরা জানি। তাহলে এই সূত্র মতে দেখো তো সি মানে আরএমএস বেগের সাথে টি এর সম্পর্ক কেমন, বর্গমূলের সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা কি এরকম লিখতে পারি না যে C2/C1 ইজ ইকুয়াল টু রুট ওভার T2/T1, এটা কিন্তু আমরা চাইলে লিখতে পারি। তো এটা যদি লিখতে পারি, আমরা ধরে নিলাম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা হচ্ছে T1, এই তাপমাত্রার জন্য আরএমএস বেগ হচ্ছে C1, তাহলে আমাদের বের করতে হবে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে বসাই দেব, C2 ভ্যালুটা আমরা এখান থেকে বের করে নেব। তাহলে C2 সমান রুট ওভার T2/T1 ইন্টু হচ্ছে C1। সো T2 ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কেলভিনে নিলে কত হবে 303 কেলভিন, আর T1টা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা কেলভিনে নিলে 273 কেলভিন ইন্টু C1, C1টা যেন কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য আরএমএস বেগ, সেটা আমরা এখানে বের করছি। সো এই ভ্যালুটা আমরা এখানে বসাই দিব 389.25। সো এটা তোমরা ক্যালকুলেটর চাপবা, চাপলে হচ্ছে আনসারটা পেয়ে যাবা, যেটা পাবা দিস ইজ দ্য আনসার। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আর এখানে যেটা পাবো এটা কত ডিগ্রি সেলসিয়াসে, 30 ডিগ্রি সেলসিয়াসে, তাহলে 30 ডিগ্রি সেলসিয়াসের জন্য। তো এইভাবে ইঞ্জিনিয়ারিংয়ে প্রবলেমগুলো দিতে পারে। নর্মালি এই আমার মনে হয় না এই টাইপের প্রবলেম কেউ এর আগে দেখছো, এর আগে হয়তো সিঙ্গেল এই প্রবলেমটা দেখছো অথবা সিঙ্গেল এই ধরনের প্রবলেম দেখছো, তো দুইটা মিক্সচার করে যে প্রবলেম দিতে পারে এটা মনে হয় এর আগে তেমন কেউ দেখো নাই। আচ্ছা যাই হোক, এটা ছিল আমাদের প্রথম কনসেপ্ট। হ্যাঁ, এটার আনসারটা কত যদি কারো হয়ে যায় কমেন্ট বক্সে জানাইতে পারো। তো এখানে এইটা ক্যালকুলেশন করলে যে আনসারটা আসবে এটা হচ্ছে আনসার। ওকে, সো গেল এটা। তারপরে আরেকটা প্রবলেম এখানে, হ্যাঁ আরেকটা প্রবলেম আমরা করব 2 নম্বর কনসেপ্ট। আচ্ছা, এই যে প্রবলেমটা করছি, প্রথম যে চ্যাপ্টারটা আমাদের আদর্শ গ্যাস ও এর গতিতত্ত্ব, এই চ্যাপ্টারের কিন্তু দুইটা অংশ, একটা হচ্ছে আদর্শ গ্যাস আর একটা হচ্ছে এর গতিতত্ত্ব। আমরা এই যে কনসেপ্টটা করছি এটা হচ্ছে গতিতত্ত্বের কনসেপ্ট, গতিতত্ত্বের একটা কনসেপ্ট হচ্ছে আরএমএস বেগ, আদর্শ গ্যাসের একটা কনসেপ্ট থেকে করব। তো আদর্শ গ্যাসের আমরা সমীকরণ জানি, আমরা আদর্শ গ্যাসের যে সমীকরণ, ওই সমীকরণ থেকে একটা প্রবলেম এখানে দেওয়া, দেখো তার আগে আমরা প্রবলেমটা পড়ি, একটু বোঝার চেষ্টা করি। এখানে বলা যায় একটা সিলিন্ডারে কিছু অক্সিজেন গ্যাসে রাখা আছে, এই অক্সিজেন গ্যাসের আয়তন দেওয়া আছে, এর তাপমাত্রা দেওয়া আছে এবং চাপ দেওয়া আছে। তো পরে বলছে তাপমাত্রা স্থির রাখবে, তাপমাত্রা যত ছিল ততই থাকবে, কিছু অক্সিজেন এখান থেকে বের করে নিয়ে যাওয়া হবে। হ্যাঁ, তো এর ফলে চাপ কমে এতটুকু হয়ে গেল, এর ফলে কি হয়েছে চাপ কমে গেছে, চাপ কমে এতটুকু হয়ে গেছে। তো আমাদের বের করতে বলছে যে ব্যবহৃত অক্সিজেনের ভর কত, মানে ব্যবহৃত অক্সিজেনের ভর কত বলতে সিলিন্ডারে
আগে তো অক্সিজেন ছিল, এরপরে কিছু অক্সিজেন আমরা বের করে নিলাম, এখন সিলিন্ডারের যে অক্সিজেনটুকু আছে ব্যবহার করার জন্য এই অক্সিজেনটুকুর ভর কত, মানে ব্যবহৃত বা অবশিষ্ট, ব্যবহৃত বা অবশিষ্ট অক্সিজেনের ভর কত এটা জানতে চাইছে। তো এটা আমরা বের করতে পারি কি উপায়ে, দেখো আমরা এরকম একটা সমীকরণ জানি, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তাহলে প্রাথমিক অবস্থায় আমাদের কিন্তু আয়তন দেওয়া আছে, সো এটা হচ্ছে আমাদের ভি ওয়ান, আমাদের তাপমাত্রা দেওয়া আছে, এটা আমাদের টি ওয়ান, এটা চাপ, এটা হচ্ছে আমাদের পি ওয়ান। তো এগুলো যদি জানা থাকে, আমরা আদর্শ গ্যাসের সমীকরণ জানি প্রাথমিক অবস্থায়, আমরা বলি প্রাথমিক অবস্থায়, তাহলে পি ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু এন ওয়ান আর টি ওয়ান। কেন এন ওয়ান বললাম, কারণ এই অক্সিজেন, এই যে সিলিন্ডারটা, এটার ভিতরে যখন অক্সিজেন গ্যাস ছিল, এর পরিবর্তিতে এখান থেকে কিছু অক্সিজেন গ্যাস বের করে দেওয়া হয়েছে, বের করে দিলে অক্সিজেন গ্যাসের পরিমাণ কিন্তু কমে গেছে, অক্সিজেন গ্যাসের পরিমাণটা কমে গেলে ওর মূল সংখ্যাও কমে যাবে। সো প্রাথমিক অবস্থায় ওর মূল সংখ্যা যদি এন ওয়ান হয়, পরে কিন্তু ওর মূল সংখ্যার এন ওয়ান থাকবে না, পরে সেটা কি হয়ে যাবে। আচ্ছা, তো এখান থেকে আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা এন ওয়ানটা বের করি। তাহলে এন ওয়ান ইজ ইকুয়াল টু লিখতে পারবো পি ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই আর টি ওয়ান। এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় মূল সংখ্যা, প্রাথমিক অবস্থায় মূল সংখ্যা এন ওয়ান, এন ওয়ানের ভ্যালুটা এখানে আমরা বের করলাম, এটা আসছে। সো পরবর্তীতে যখন অক্সিজেন বের করে নেওয়া হলো, পরবর্তীতে যখন অক্সিজেন বের করে নেওয়া হয়েছে, তখন বলে দিছে যে ওর চাপটা কমে গেছে, তাপমাত্রা কিন্তু স্থির ছিল, তাপমাত্রা এখানে যেটা আগে যেটা ছিল তাপমাত্রা, ওই তাপমাত্রাই এখন হচ্ছে কিছু অক্সিজেন বের করে নেওয়ার ফলে চাপ কমে গেছে। সো পরবর্তী অবস্থায় আমরা লিখতে পারবো পি ওয়ান ভি ওয়ান সমান এন আর টি টু, লিখবো না, লিখবো টি ওয়ানই। কেন বলো তো, কারণ তাপমাত্রা স্থির রাখছে, কিন্তু তাপমাত্রা স্থির রেখা কাজটা করছে। সো আগের তাপমাত্রা টি ওয়ান হলে এখনও টি ওয়ানই। তাহলে এখান থেকে আমরা এন টু লিখবো এটাকে, কারণ যখন বের করে দিছে, বের করে দেওয়ার পরে বর্তিতে এটার অবস্থা এরকম চেঞ্জ হয়ে যাবে, এটা পি ওয়ান না পি টু, পি টু ভি টু ইজ ইকুয়াল টু এন টু আর টি ওয়ানই বলবো। কেন টি ওয়ান বলবো, অথবা টি ওয়ান এটাকেও বলার দরকার না, এটাকেও বলার দরকার না, তুমি দুইটাকে টি বলো, মানে এই আগের যে তাপমাত্রা পরের তাপমাত্রা সেম, তাপমাত্রা স্থির রাখছে বলা আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যদি এন টু লিখি, তাহলে এন টু সমান কি লিখতে পারবো, পি টু ভি টু ডিভাইডেড বাই আর টি, এরকমটা কিন্তু আমরা লিখতে পারবো। হ্যাঁ, সো এখন আমরা যদি বের করি যে এটা কি প্রাথমিক অবস্থায়, প্রাথমিক অবস্থায় তোমার অক্সিজেন গ্যাসের যে পরিমাণ অক্সিজেন ছিল ওইটার জন্য আমরা লিখছি মোল সংখ্যা, পরবর্তীতে কিছু গ্যাস হচ্ছে এখান থেকে বের করে নেওয়া হয়েছে, তাহলে যে বের করে নেওয়ার পরে এটার যা কন্ডিশন তার জন্য লিখছি আমরা এটা। তাহলে আমরা বের করতে চাই ব্যবহৃত অক্সিজেনের ভর কত। ব্যবহৃত অক্সিজেনের ভর বলতে হচ্ছে যে অক্সিজেনটুকু বের করে নিয়ে যাওয়া হয়েছে, আমি একটু আগে অবশিষ্ট বলছিলাম, অবশিষ্ট না, অবশিষ্টটা এই কন্ডিশনের জন্য, সরি। তো আমাদের বের করতে হবে ব্যবহৃত অক্সিজেনের ভর কত, মানে বের করে যতটুকু নিছে, যতটুকু অক্সিজেন বের করে নিছে তার ভর আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রাথমিক অবস্থায় এই যে অক্সিজেন গ্যাসটা, এর চাপ, তাপ এবং আয়তন দেওয়া ছিল, এটা হচ্ছে এই কন্ডিশন আমরা রাখলাম। পরবর্তীতে এখান থেকে কিছু অক্সিজেন বের করে নিয়ে যাওয়ার পরে এর চাপ কমে এতটুকু হয়েছে, তো ওইটার জন্য আমরা কন্ডিশন নিলাম এটা। সো এখান থেকে আমরা বের করতে চাই যে কতটুকু অক্সিজেন বের করে নিয়ে যাওয়া হয়েছে, সেটা আমরা বলবো এরকম যে ব্যবহৃত অক্সিজেনের মূল সংখ্যা, ব্যবহৃত অক্সিজেনের মূল সংখ্যা যদি বের করতে চাই, তাহলে সেটা কি হবে, ব্যবহৃত অক্সিজেনের মূল সংখ্যা n ইজ ইকুয়াল টু হবে n1 মাইনাস n2। কিভাবে, প্রাথমিক অবস্থায় এর মূল সংখ্যাটা ছিল এরকম, পরবর্তীতে এর মূল সংখ্যাটা হয়ে গেছে এতটুকু। হ্যাঁ, তাহলে যতটুকু বের করে নিছে ততটুকুর মূল সংখ্যা কত, ততটুকু মূল সংখ্যা অবশিষ্ট, মানে ব্যবহৃত মূল সংখ্যা n1 মাইনাস n2। সো আমরা ভ্যালুগুলো বসাই, n1 এর ভ্যালু হচ্ছে এটা p1 v1 বাই আর টি, টি বলি, টি ওয়ান বলবো না, মাইনাস পি টু ভি টু বাই আর টি। এখন খেয়াল করো এখানে চেঞ্জটা হবে কার, শুধুমাত্র চাপের, পি ওয়ান মাইনাস পি টু ইন্টু ভি বাই আর টি। আয়তন আমরা ভি ওয়ান ভি টু, আয়তনটা কিন্তু সেম থাকবে, দেখো ভি ওয়ান ইজ ইকুয়াল টু ভি টু, মানে একটা সিলিন্ডারের ভেতর একটা গ্যাস যদি আমরা রাখি,
গ্যাসটার মোল সংখ্যা কম হইতে পারে, মোল সংখ্যা বেশি হইতে পারে, কিন্তু আমরা জানি গ্যাসীয় পদার্থ কি, যখন যে পাত্রে রাখা হবে সেই পাত্রে আয়তন ধারণ করবে। তাহলে আয়তন কিন্তু চেঞ্জ হবে না, আয়তন কিন্তু V1 আর V2 একই রকম থাকবে। কিছু অক্সিজেন বের করে নিলেও কিন্তু বাকি যে অক্সিজেন সেটা কিন্তু পুরো সিলিন্ডার জুড়েই থাকবে, মানে আয়তন কিন্তু সমানই থাকবে। তাহলে V1 V2 কে আমরা ভি ধরতে পারি। যেটা করবা V1 V2 ধরো না, এখানেও ভি রাখবা এখানেও ভি রাখবা। আমি আসলে রাইখে ফেলছি, V1 V2 ধরে ফেলছি, তোমরা ধরবা না কিন্তু, মানে P1 V1 না বলে শুধু PV বলো, এখানে P2 V2 না বলে P2 V বলো। তাহলে আর সমস্যা হবে না, তখন আর এখানে V1 V2 দেওয়া লাগবে না, দুইটা ভি আসলে কি সমান। তাহলে এখানে তুমি এখন ভ্যালুগুলো বসে দাও। P1 আগে চাপ কত ছিল, এই যে এইটুকু 2.5 ইন্টু 10⁵ মাইনাস P2 পরে চাপ কত 1.3 ইন্টু 10⁵ ইন্টু ভি হচ্ছে আয়তন যেটা দেওয়া ছিল 1 ইন্টু 10⁻², ডিভাইডেড বাই আর হচ্ছে কি গ্যাস ধ্রুবক, গ্যাস ধ্রুবকের ভ্যালু কত 8.314 ইন্টু টি তাপমাত্রা 300 কেলভিন 300। সো একটু হিজিবিজি হয়েছে, তবে তোমরা বুঝে নিবা। এখানে এখন ক্যালকুলেশন করব আমরা, ক্যালকুলেশন করে দেখি কত পাই ভ্যালুটা আসবে হচ্ছে তোমার 2.5 মাইনাস 1.3, দুইটার উপরে 10⁵, আমি একবারে 10⁵ বসাই দিলাম, ইন্টু আমাদের আছে হচ্ছে উপরে 10⁻², 10⁻² ডিভাইডেড বাই হচ্ছে 8.314 ইন্টু 300। তাহলে আমরা পাবো হচ্ছে ব্যবহৃত অক্সিজেনের মোল সংখ্যা আসবে 0.48 মোল। তাহলে এটা কি, এটা হচ্ছে যতটুকু অক্সিজেন বের করে নিয়ে যাওয়া হয়েছে ওর মোল সংখ্যা। এটা বের করতে বলে নাই, বের করতে বলছে ব্যবহৃত অক্সিজেনের ভর নির্ণয় করতে হবে। তা আমরা দেখো এরকম একটা ফর্মুলা জানি না যে N = W/M। তাহলে দেখো এখান থেকে যদি আমরা ভর বের করতে চাই, W = কি হবে NM, এনটা কি মোল সংখ্যা যেটা আমরা এখানে বের করলাম মাত্র 0.48 ইন্টু অক্সিজেনের আণবিক ভর কত 32। সো এখানে আমরা যদি বসাই দিই আনসারটা কিন্তু পেয়ে যাব। তাহলে আমরা আনসার কত পাই দেখি, 0.48 ইন্টু 32, আমরা ক্যালকুলেশন করে আনসার পাবো হচ্ছে 15.36 গ্রাম, 15.36 গ্রাম। তাহলে কতটুকু অক্সিজেন বের করে নিয়ে যাওয়া হয়েছে, 15.36 গ্রাম ভর অক্সিজেন বের করে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, হোপফুলি সবাই বুঝতে পারছো 2 নাম্বার কনসেপ্টটা। গ্যাসের হ্যাঁ 0.48 আসবে, মুকশেদা হ্যাঁ ও ঠিক আনসার দিছে। সো এটা একটু অন্যরকম কনসেপ্ট, ইঞ্জিনিয়ারিং এর কনসেপ্ট, তোমরা এর আগে মনে হয় না একাডেমিকে দেখছো এই টাইপের প্রবলেম। সো যেটা করবা, আমি লেখার সময় একটু ভুলেছিলাম, তাপমাত্রা যেহেতু একই থাকবে তুমি T1 T2 লিখবা না, লিখবা টি। আয়তনও যেহেতু সেম থাকবে তুমি V1 V2 লিখবা না, লিখবা ভি। হ্যাঁ, তাহলে কিন্তু আর এরকম ভুল হবে না, তুমি বাদ বাকি এটুকু স্মুথলি করে ফেলতে পারবা। তো এখান থেকে মোল সংখ্যা বের করছি, প্রাথমিক অবস্থায় মোল সংখ্যা কত, পরবর্তীতে অক্সিজেন বের করে নিয়ে যাওয়ার পরে মোল সংখ্যা কত সেটা বের করছি। তাহলে ব্যবহৃত যতটুকু অক্সিজেন বের করে নিয়ে যাওয়া হয়েছে ওর মোল সংখ্যা কত, প্রাথমিক অবস্থা থেকে পরবর্তীতে অবস্থা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে মোল সংখ্যাটা পেয়ে যাব। ক্যালকুলেশন করে দেখলাম মোল সংখ্যা এত, তার মানে যতটুকু অক্সিজেন বের করে নিয়ে যাওয়া হয়েছে ওর মোল সংখ্যা হচ্ছে 0.48। তাহলে এই মোল সংখ্যার জন্য ভর কতটুকু, আমরা জানি মোল সংখ্যা সমান সমান কি প্রদত্ত ভর বাই আণবিক ভর। তাহলে সেখান থেকে প্রদত্ত ভরটা বের করব, ভরটা হবে কি মোল সংখ্যা ইন্টু আণবিক ভরের সমান। তো মোল সংখ্যা 0.48, আণবিক ভর অক্সিজেন হচ্ছে 32। তাহলে আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাব 15.36 গ্রাম। দিস ইজ দ্য আনসার। ওকে, সো এটা হোপফুলি আমরা বুঝছি। এটা যদি বুঝি, 2 নাম্বার কনসেপ্ট গেল আমাদের হচ্ছে আদর্শ গ্যাস থেকে আমরা কি করলাম, এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ, এটা হচ্ছে আদর্শ গ্যাসের গতিতত্ত্ব থেকে, দুইটা অংশ থেকে আমরা দুইটা কনসেপ্ট দেখলাম। আর তেমন কোনো কনসেপ্ট এই চ্যাপ্টার থেকে খুব বেশি লাগে না, দুই একটা কনসেপ্ট তোমরা একটু দেখবা। কি যেন গড়মুক্ত পথ, তারপর আছে হচ্ছে তোমার ওই যে বয়েলের শুরুর দিকে যে বয়েলের সূত্রগুলো দেওয়া আছে, এগুলো থেকে হ্রদের গভীরতা নির্ণয়, এগুলো বাচ্চাকালের অঙ্ক, এগুলো তোমরা পারো। আর ভার্সিটি স্ট্যান্ডার্ড ওইখানে তোমার যদি ভার্সিটিতে ভর্তি পরীক্ষার জন্য করো তাহলে তোমার ওদের গভীরতা নির্ণয় অঙ্কগুলো শর্টকাট পাওয়া যায়, শর্টকাটগুলো দেখতে পারো। কিন্তু ইঞ্জিনিয়ারিং এ আসলে চেষ্টা করবা বড় করেই করা, নর্মালি তোমরা একাডেমিকে যেভাবে করা শিখছো। আচ্ছা, তো আমরা এর পরের কনসেপ্টটাতে যাই। আমরা বেসিক্যালি তাপগতিবিদ্যায় ঢুকে গেছি এখন। পরে আমাদের যে 3 নাম্বার কনসেপ্টটা, এটা হচ্ছে 100 মিটার উঁচু একটি জলপ্রপাতের শীর্ষদেশ এবং তলদেশের মধ্যে তাপমাত্রা পার্থক্য নির্ণয় করতে হবে। তো 100 মিটার উঁচু, মনে করো এরকম একটা ঝর্ণা, তোমরা যদি কেউ কখনো সিলেটের বেশ কয়েকজন আছো, তোমরা হয়তো জাফলং বিচ টাকান এইসব জায়গায় গিয়ে থাকবা। তো এগুলো বেসিক্যালি পাশে ঝর্ণা থাকে, বা যে কোনো ঝর্ণায় তুমি ঝর্ণার অনেক উপরে যদি যাও, উপরে পানি দেখবা অনেক ঠান্ডা থাকে।
উপর থেকে পানি যত নিচের দিকে পড়তে থাকে, ঝর্ণার উপরে যদি যাও এখানে পানি অনেক ঠান্ডা থাকবে, যত নিচের দিকে পড়তে থাকবে নিচে যদি তুমি দাঁড়াও সেই তুলনায় উপরের চেয়ে একটু কম ঠান্ডা মনে হবে। মানে উপরে অনেক বেশি ঠান্ডা থাকে, নিচে আস্তে আস্তে পানি একটু গরম হয়ে যায়, মানে গরম না ঠিক তুলনামূলক গরম, উপরে অনেক বেশি ঠান্ডা থাকে, সেই ঠান্ডার তুলনায় একটু কম ঠান্ডা হয় নিচে। কেন হয় সেই জিনিসটা? উপর থেকে যখন পানি পড়তে থাকে, পড়তে পড়তে এর মধ্যে গতিশক্তি সঞ্চারিত হয়। আমরা আবার কি জানি যে উৎপন্ন তাপ কি গতিশক্তির পরিবর্তনের সমান, তাই না? সো পড়তে পড়তে একটা গতিশক্তির উৎপন্ন, এই গতিশক্তির কারণে একটা তাপের সৃষ্টি হয় কিন্তু সেইখানে। তার মানে উপরে যে কোনো একটা ঝর্ণা বা জলপ্রপাত, ওর উপরে এবং নিচে তাপমাত্রার একটা পার্থক্য কিন্তু তৈরি হবে। এইরকম একটা প্রবলেম আমরা এখন করব। তো যদি হয় সেটা আমরা কিভাবে করব, এটা করতে হইলে তুমি এই অঙ্কটা তোমরা হয়তো তাপগতিবিদ্যা পড়ছো, মানে পড়ে একদম ধুমাই ফেলছো, কিন্তু এই অঙ্কটা অনেকেই তোমরা করতে পারবে না। না পারার রিজন আছে। তো দেখো, আমরা জানি বইয়ে এরকম একটা সূত্র দেওয়া আছে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু জে এইচ, এটাকে বলে জুলের সূত্র। জুলের সূত্রটা কি? যে যখন কাজকে সম্পূর্ণরূপে তাপে বা তাপকে সম্পূর্ণরূপে কাজে পরিণত করা হয়, তখন কাজ ও তাপ পরস্পরের সমানুপাতিক, সেখান থেকে এই সূত্রটা লিখে যায়। আবার আমরা জানি এসআই এককে, এই যে জে, জের নাম হচ্ছে তাপের যান্ত্রিক সমতা, এসআই এককে এই তাপের যান্ত্রিক সমতার ভ্যালুটা হচ্ছে 1। তাহলে যেহেতু এই জে এর ভ্যালু 1, তাহলে আমরা ডাব্লিউ সমান কি লিখতে পারি? এইচ। ডাব্লিউ মানে কি? কাজ, কৃত কাজ। তাহলে উপর থেকে যখন একটা বস্তু পড়ে, বলতো উপর থেকে যখন বস্তুটা পড়ে তখন কাজটা আমরা পাই কোন শক্তি থেকে? এখানে যখন বস্তুটা আছে, এই কলমটা ধরো এখানে আমি রাখলাম, এখন এর মধ্যে কোন শক্তি সঞ্চিত অবস্থায় আছে? বিভব শক্তি। তো এটাকে যখন ছেড়ে দিলাম নিচে পড়লো, পড়লে এই বিভব শক্তিটাই কিন্তু কাজে রূপান্তরিত হইলো। তার মানে উপর থেকে যখন বস্তু পড়ে তখন কৃত কাজ সমান সমান লেখা যায় বিভব শক্তি। তাহলে এই কাজের পরিবর্তে আমরা লিখতে পারবো mgh। আর এখানে আছে এইচ, এই এইচটা দিয়ে বোঝায় তাপ, উৎপন্ন তাপ। উপর থেকে পড়তে পড়তে কি পরিমাণ তাপের সৃষ্টি হবে। এটা তোমরা 9 একটা সমীকরণ শিখছিলাম, মনে করে দেখো, তাপ এইচ ইজ ইকুয়াল টু এম এস ডেল থিটা। অনেক সময় তাপকে কিউ দিয়েও প্রকাশ করা হয়, এইচ দিয়েও প্রকাশ করা হয়। তাহলে তাপ এইচ ইজ ইকুয়াল টু এম এস ডেল থিটা, এরকম একটা সূত্র কিন্তু আছে। এখন দেখো উভয় পক্ষ থেকে এম এম কাটা চলে যাবে, তাহলে ডেল থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? জি এইচ বাই এস। তাহলে এটার বেলায় আসো, এটা একটা জলপ্রপাত, জলপ্রপাতের শীর্ষদেশ এবং তলদেশের মধ্যে তাপমাত্রা পার্থক্য কত? তাপমাত্রা পার্থক্য হচ্ছে ডেল থিটা, এটা আমরা বের করতে চাই। জি এর ভ্যালু কত? 9.8। এইচ কতটুকু উপর থেকে পড়তেছে? 100 মিটার, তাহলে বসাই দেবো 100 ডিভাইডেড বাই এস। এস হচ্ছে কি? আপেক্ষিক তাপ। এখন জলপ্রপাত থেকে সাধারণত কি পড়ে? পানি পড়ে, তাহলে পানির আপেক্ষিক তাপ সেটা কত? 4200। এখন বলো যে ভাই এটা তো এখানে দেওয়া নাই, জলপ্রপাত তো, জলপ্রপাত থেকে তো অবশ্যই পানি পড়বে, তাই না? জলপ্রপাত বা ঝর্ণা থেকে তো মধু বা তরল অন্য কিছু তো পড়বে না, পানিই পড়বে। সো পানির আপেক্ষিক তাপ কত বসাই দিব? 4200। ক্যালকুলেশন করব, আনসার চলে আসবে। তাহলে তোমরা ক্যালকুলেটর নাও, করো 0.98 ইন্টু 100 ডিভাইডেড বাই 4200। তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে কত? 0. হ্যাঁ ঠিক আছে, 0, আবার দেখি, 0.98 ইন্টু 100 ডিভাইডেড বাই 4200, তাহলে আনসারটা আসবে হচ্ছে 0.023। আনসারটা আসবে 0.023 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, দিস ইজ দ্য আনসার। তাহলে একটা 100 মিটার উচ্চ জলপ্রপাতের শীর্ষদেশ এবং তলদেশের মধ্যে তাপমাত্রা পার্থক্য হবে 0.023, এটা খুবই সামান্য। যদি জলপ্রপাত আরো বেশি উঁচা হয়, যত বেশি উঁচা হবে তাপমাত্রা পার্থক্য তত বেশি হবে। হ্যাঁ, তো এইগুলো আমাদের 3 নাম্বার কনসেপ্ট। কোন সূত্র থেকে? এটা জুলের সূত্র থেকে। তোমরা জুলের সূত্র অনেকে পড়ছো, বইয়ের অঙ্ক করছো, তামা তামা করে ফেলছো, কিন্তু এটা কিন্তু অনেকে পারবা না হয়তো। তো এটা আমরা করলাম, জুলের সূত্রের 3 নাম্বার কনসেপ্ট গেল আমাদের। তারপরে হ্যাঁ, 0.23, আমার তো 0.023 আসছে। ও হ্যাঁ 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 ঠিক আছে, 0.023 আসবে। আমি হচ্ছে একটা শূন্য বেশি দিয়ে দিছি নিচে, 0.23 ডিগ্রি সেলসিয়াস। 0.23 ডিগ্রি সেলসিয়াস, আমি একটা শূন্য বেশি দিয়ে দিছিলাম। আচ্ছা, তো এই গেল 3 নাম্বার কনসেপ্ট। এরপর আসো 4 নাম্বার কনসেপ্ট, কার্নো ইঞ্জিন রিলেটেড। সো কার্নো ইঞ্জিন এর অঙ্কগুলো তোমরা অলরেডি পারো। এখানে একটা বলে দেওয়া আছে, কার্নো ইঞ্জিনের দক্ষতা যখন 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ গ্রাহকে থাকে। একটি কার্নো ইঞ্জিন যখন 27 ডিগ্রি, আমরা জানি কার্নো ইঞ্জিন বেসিক্যালি কি, কার্নো ইঞ্জিনের এরকম 2টা অংশ থাকবে। একটা কার্নো ইঞ্জিনের এরকম 2টা অংশ থাকে, এটাকে বলে তাপ উৎস, এটাকে বলে তাপ গ্রাহক। মাঝখানে থাকে কার্যনির্বাহক বস্তুটা, এটা তাপ উৎস থেকে তাপ গ্রহণ করে, তাপ গ্রাহকে তাপ বর্জন করে। তাহলে এটার তাপ যদি হয় Q1, তাপমাত্রা যদি হয় T1, তাপ গ্রাহকেরটা যদি হয় Q2, এটা যদি হয় T2, তাহলে যতটুকু বের হয়ে যায়, কিছু পরিমাণ তাপ বাইরে বের হয়ে যায়, যতটুকু বের হয়ে যায় ততটুকুই কিন্তু কাজে রূপান্তরিত হয়। হ্যাঁ, সো এটা না, এখানে বের করতে বলছি দক্ষতা বাড়াইতে কি পরিমাণ চেঞ্জটা আসবে আর কি। আচ্ছা, তো বললাম কার্নো ইঞ্জিনের
যখন 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ গ্রাহকে থাকে মানে কি টি টুর ভ্যালুটা 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তখন এর কর্মদক্ষতা হয় 50%। তো এর দক্ষতা 60% করতে হইলে এর উৎসের তাপমাত্রা কত বাড়াইতে হবে। সো 81 এর ভ্যালুটা কত বাড়াইতে হবে সেটা করতে হবে। এটা বেশ কিছু নিয়মে করা যায়, মানে বেশ কয়েকভাবে করা যায়, তুমি করতে পারো। এর মধ্যে সিম্পল যে নিয়ম সেটাতেই করো। ধরো যখন 50% দক্ষতায় থাকে, 50% দক্ষতায় থাকলে তুমি কি লিখতে পারো, দক্ষতা এটা সমান 1 মাইনাস T2/T1। সো এখানে প্রাথমিক অবস্থায় 27 ডিগ্রি সেলসিয়াস যেটা, এটা কিন্তু তাপ গ্রাহকে, সো তাপ গ্রাহকের জন্য যেটা, এটা হচ্ছে T2। তাহলে তুমি এখানে T2 জানা, T1 বের করবা, দক্ষতা জানো 50%। 50% মানে কি, তুমি যখন 50%কে নর্মালি লিখবা পার্সেন্ট বাদে, 50% মানে কি 50/100, 50/100 মানে 0.5, 1 মাইনাস টি টু তুমি জানো, টি টু হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিনে নিলে হবে কত, 300 ডিভাইডেড বাই টি1। এখানে ক্যালকুলেশন করলে তুমি টি1 এর ভ্যালু পাবা, টি1 এর ভ্যালু আসবে হচ্ছে 600 কেলভিন। ওকে, সেটা হচ্ছে 50% দক্ষতায়। এবার তুমি দক্ষতাটা বাড়াইতে চাও, 60 ডিগ্রি সেলসিয়াস করতে চাও, তাহলে দক্ষতা বাড়ানোর উপায় হচ্ছে দুইটা। হয় তাপ উৎসের তাপমাত্রা বাড়াও, অথবা তাপ গ্রাহকের তাপমাত্রা কমাও। এখানে জানতে চাইছে উৎসের তাপমাত্রা কত বাড়াইতে হবে, মানে টি1টা তো 600 কেলভিন, তখন দক্ষতা কত 50%, তাহলে দক্ষতা 60% করতে হলে টি1 কত হওয়া লাগবে সেটা বের করতে হবে তোমার। তো সেইটা তুমি বের করবা। সেটা বের করতে হলে তোমাকে কি করা লাগবে, দেখো, তুমি আবার লিখবা যে 60% দক্ষতায়, যখন তুমি দক্ষতা 60% করতে যাবা, তখন ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস ওই আগের মতো T2। আর এখানে T1 থাকবে না, টি ওয়ানটা হয়ে যাবে T1 প্রাইম। কেন, কারণ এবার তুমি উৎসের তাপমাত্রা কতটুকু বাড়াইতে চাও, মানে 60% যখন করবা তখন উৎসের তাপমাত্রা বাড়াইলে সেটা T1 থাকবে না, সেটা T1 প্রাইম হয়ে যাবে। সো ইটা 60% মানে হচ্ছে 0.6, 1 মাইনাস টি টু হচ্ছে আগের মতো সেম থাকবে 300। তো এখান থেকে তুমি T1 প্রাইমের একটা ভ্যালু পাবা, এখানে করতেছি পরে। টি1 প্রাইমের ভ্যালু আসে দেখবো হচ্ছে 750 কেলভিন। তাহলে কতটুকু বাড়াইতে হবে, 750 মাইনাস 600 ইজ ইকুয়াল টু 150 কেলভিন বাড়াতে হবে। কি 150 কেলভিন বাড়াতে হবে, উৎসের উৎসের তাপমাত্রা 150 কেলভিন বাড়াইতে হবে। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের 4 নম্বর কনসেপ্ট। এটা কিন্তু তোমার, হ্যাঁ, 150 কেলভিন, 150 কেলভিন, ভেরি গুড, অনেকে আনসার দিয়ে দিছো। এটা তোমার একাডেমিকে সৃজনশীল কাজে লাগতে পারে, সৃজনশীল এখান থেকে আসতে পারে। তো গেল 4 নম্বর কনসেপ্ট আমাদের। এবার আমরা করবো 5 নম্বর কনসেপ্ট। 5 নম্বর কনসেপ্ট হচ্ছে রুদ্ধতাপীয় সূত্রাবলী। তোমরা জানো 3টা সূত্র আছে রুদ্ধতাপীয় সূত্র, তার মধ্যে এইখানে যে সূত্রটা কাজে লাগবে সেটা হচ্ছে এরকম একটা সূত্র আছে, তোমরা জানবা, T1V1 গামা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু T2V2 গামা মাইনাস ওয়ান। তো এখানে যেটা বলা, একটা পারমাণবিক বোমা বিস্ফোরিত হয়ে এটার যে সৃষ্ট তরঙ্গ হইলো, এই তরঙ্গ, একটা একটা পারমাণবিক বোমা বিস্ফোরিত হলে কি হবে, এরকম একটা এলাকা জুড়ে কিন্তু বোমাটা বিস্ফোরিত হবে। তো যে এলাকা জুড়ে বোমাটা বিস্ফোরিত হয় তার গোলকটার ব্যাসার্ধ হয়ে যায় 100 মিটার এবং এর তাপমাত্রা 10⁵ কেলভিন। তো যদি গোলকটা রুদ্ধতাপ পদ্ধতিতে 1000 মিটার ব্যাসার্ধে বর্ধিত হয় তবে সম্ভাব্য তাপমাত্রা কত, এর ব্যাসার্ধ যদি 1000 হয় তখন সম্ভাব্য তাপমাত্রা কত। আর ব্র্যাকেটে দেওয়া আছে আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত সিপি/সিভি ইকুয়াল টু 1.66। তোমরা এটা জানো যে সিপি/সিভি মানে কি, সিপি/সিভি মানেই কিন্তু গামা, আর এখানে সিপি/সিভির ভ্যালুটা 1.66 মানে হচ্ছে গামার ভ্যালুটা 1.66। আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস আছে, আমরা রুদ্ধতাপীয় সূত্রের তাপমাত্রা এবং আয়তনের মধ্যে এই সম্পর্কটা জানি। আবার আমরা জানি যে আয়তন ভি ইজ ইকুয়াল টু কি, গোলাকার জিনিস বলে দিছে কিন্তু গোলক, তো গোলকের বেলায় আয়তন ভি ইজ ইকুয়াল টু কি 4/3 পাই r কিউব। এখন দেখো ভি, এইগুলো সব তো কনস্ট্যান্ট, তাহলে ভি এর সাথে আর এর সম্পর্ক কেমন, ঘনমূলের সমানুপাতিক। ভি এর সাথে আর এর সম্পর্ক ঘনমূলের সমানুপাতিক। হ্যাঁ, তো যদি তাই হয় দেখো তো এখান থেকে আমরা এরকম লিখতে পারি কিনা, V2/V1 ইজ ইকুয়াল টু R2/R1, এটার উপরে কিউব এটার উপরে কিউব, তাহলে আমি হোল কিউব দিয়ে দিতে পারি না। তাহলে V2/V1 সমান কি পাচ্ছি, R2/R1 টু দি পাওয়ার হোল কিউব। তাহলে এইখান থেকে দেখো আমাদের বের করতে হবে T2। তাহলে T2 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো তোমার, T2 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো V1/V2 টু দি পাওয়ার, T2টা এই পাশে রাখতেছি, বাকি সব অন্য পাশে দিয়ে দিচ্ছি, এটার উপরে গামা মাইনাস ওয়ান, এটার উপরে তো একসাথে লিখে ফেললাম, ইন্টু হচ্ছে T1। সো এখন V1/V2 মান এখানে আমরা জানি না, কিন্তু এখানে ব্যাসার্ধের মান আমরা জানি। সো এখানে V2/V1 লিখছি, আমার এখানে দরকার V1/V2, সো আমি উল্টাই ফেলবো, V1/V2 সমান কি পাবো, R1/R2 টু দি পাওয়ার হোল কিউব। এটা কিন্তু আমরা লিখতে পারি। সো এখানে এই যে V2/V1 আছে,
v1/v2, তার পরিবর্তে আমরা চাইলে এগুলো লিখে ফেলতে পারি। তো যদি এগুলা লিখি তাহলে এখানে কি পাবো, একটা r1 বা আলাদা করে দিয়ে দিই, এটা r1 কিউব, এটা হচ্ছে r2 কিউব, তাদের উপরে পাওয়ার আছে গামা-1। গামা-1 বলতে কত, গামার ভ্যালু হচ্ছে 1.66 -1 ইন্টু টি ওয়ানটা কত, তাপমাত্রা, প্রাথমিক তাপমাত্রা 10⁵। তো এখন তুমি ক্যালকুলেশন করো, r1 প্রাথমিক ব্যাসার্ধ হচ্ছে 100কে তুমি হচ্ছে কিউব করো, তাহলে 100 কিউব, নিচে আছে হচ্ছে পরবর্তীতে হয়ে যাবে 1000, তাহলে 1000কে কিউব করো, এই টোটালটার উপরে আবার পাওয়ার থাকবে হচ্ছে 0.66 ইন্টু 10⁵। তুমি ক্যালকুলেটর চাপলে একটা মান পাবা, বিরাট বড় একটা তাপমাত্রা পাবা। ভয় পাওয়ার কোনো কারণ নাই, যেখানে বোমা বিস্ফোরিত হয় তাপমাত্রা অনেক বেশিই থাকে। তো তাপমাত্রা যেটা পাবা এটা কিন্তু কেলভিন এককে পাবা, বসাই দিবা, আনসার চলে আসবে। হ্যাঁ, সো কনসেপ্টটা সবাই বুঝছো কিনা, মানে আমরা সরাসরি তোমার রৌদ্রতাপ প্রক্রিয়া এরকম সম্পর্কে জানি তাপমাত্রা এবং আয়তনের মধ্যে, কিন্তু যদি ব্যাসার্ধ দিয়ে দেয় তখন আয়তনের সাথে ব্যাসার্ধের সম্পর্ক আছে, সেইখান থেকে আমরা ব্যাসার্ধগুলো বসায়ে আনসারটা করে ফেলতে পারি ক্যালকুলেশনটা। এই গেল হচ্ছে 5 নাম্বার কনসেপ্ট। এরপরে আমরা যেটা দেখব আসে হচ্ছে 1047.12 কেলভিন, 1047। হ্যাঁ ঠিক আছে ভাই, ক্যালকুলেশন যদি ঠিক থাকে তাহলে সবকিছু ঠিকঠাকই আছে। আচ্ছা, তো যেটা আসে সেটা বসাবা। তারপর 6 নাম্বার কনসেপ্ট, লাস্ট কনসেপ্ট আমাদের, তোমার 167°C এবং 37°C উষ্ণতা দ্বয়ের মধ্যে একটি কার্নো ইঞ্জিনে 2 × 10⁴ ক্যালোরি তাপ সরবরাহ করা হয়। ইঞ্জিনটা কতটুকু কাজ করতে সমর্থ হবে? আমরা জানি কার্নো ইঞ্জিনের কৃত কাজ বের করার বেশ কয়েকটা ফর্মুলা আছে। একটা ফর্মুলা হচ্ছে এরকম, W = Q1 - Q2। এই ফর্মুলা দিয়ে কৃত কাজ বের করা যাবে। তো এখানে আমাদের দুইটা তাপমাত্রা দেওয়া এবং এতটুকু তাপ শক্তি উৎস থেকে সরবরাহিত করা হয়, মানে এটা হচ্ছে আমাদের Q1 দেওয়া। তাহলে এই দুইটার মধ্যে একটা T1 একটা T2, কোনটা T1 হবে, বড়টা T1 ছোটটা T2, এবং Q1 দেওয়া আছে। আমরা Q2 পাইতে পারি কিভাবে, Q2/Q1 সমান আমরা জানি T2/T1। তো এখান থেকে আমরা Q2 বের করে ফেলতে পারবো। Q2 সমান আমাদের আসবে হচ্ছে কত, T2/T1 ইন্টু হচ্ছে Q1। তো আমরা যদি ক্যালকুলেশন করি, T2 ছোটটা হয় T2 37°C। তো 37°C তুমি যদি কেলভিনে নাও আসবে হচ্ছে 313, নাকি 310 আসবে, সরি 37°C আসবে 310, আর এটা হচ্ছে 167। তো তুমি যোগ করবা 167 সাথে 273 যোগ করো, 273 যোগ হচ্ছে 167 আসবে 440, নিচে হচ্ছে 440 ইন্টু Q1 এর ভ্যালু হচ্ছে 2 × 10⁴। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেশন করে ফেলো, 310 ডিভাইডেড বাই 440 ইন্টু হচ্ছে 2 × 10⁴। সো আমাদের আনসার আসবে হচ্ছে এরকম যে 1.4 ইন্টু 10⁻, পুরাটাই লিখি 14090.9 এরকম। সো এটা হচ্ছে আমাদের Q2 ভ্যালু। সো আমরা Q1 থেকে Q2টা যদি বাদ দেই তাহলে কিন্তু আনসারটা চলে আসবে। সো আমাদের এটা হচ্ছে তোমার Q1টা হচ্ছে এটা 2 × 10⁴ মাইনাস Q2 পাই হচ্ছে এটা 10490.9। সো ক্যালকুলেশন করলে এখানে আনসারটা চলে আসবে। হ্যাঁ, সো দিস ইজ দ্য আনসার। তো এইভাবে কিন্তু তুমি চাইলে প্রবলেমগুলা সলভ করে ফেলতে পারো। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আনসার যেটা আসবে সেটাই হচ্ছে আনসার। এই হচ্ছে আমাদের 6 নাম্বার কনসেপ্ট। আরেকটা কনসেপ্ট তোমাদের দেখাই দেওয়া উচিত, সেটা হচ্ছে এন্ট্রপি রিলেটেড। এন্ট্রপির কনসেপ্ট আমি এখানে লিখে রাখি নাই, কিন্তু আমার মনে হচ্ছে এটা দেখানো উচিত। তো আমরা পড়বো এখন কনসেপ্ট নাম্বার 7। কনসেপ্ট নাম্বার 7 আমরা যে প্রবলেমটা সলভ করব, যে 0°C তাপমাত্রার 1 কেজি পানিকে 100°C তাপমাত্রার বাষ্পে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন কত? আচ্ছা, তাহলে 0°C তাপমাত্রার 1 কেজি পানিকে 100°C তাপমাত্রার বাষ্পে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন কত? তা আমরা জানি এন্ট্রপি মানে হচ্ছে কি, জগতের মোট বিশৃঙ্খলার পরিমাণ। সেটা পরিমাপ করা যায় দুইভাবে, এন্ট্রপি যখন তাপমাত্রা স্থির থাকবে এবং যখন তাপমাত্রা স্থির থাকবে না। তো স্থির তাপমাত্রায় আমরা জানি যে স্থির তাপমাত্রায় তোমার ds = লেখা যায় mLF/T অথবা mLV/T।
এটা কখন? স্থির তাপমাত্রায়, যখন তাপমাত্রা স্থির থাকবে। স্থির তাপমাত্রায় এন্ট্রপির ফর্মুলাটা হচ্ছে এটা। আর পরিবর্তনশীল তাপমাত্রায়, যখন তাপমাত্রা পরিবর্তন হবে, পরিবর্তনশীল তাপমাত্রায় এন্ট্রপির ফর্মুলা হচ্ছে এম এস লন T2/T1। এইভাবে মনে রাখো, এর আগে বড় বড় সূত্র শিখছে, এগুলো মনে রাখা লাগবে না। তো স্থির তাপমাত্রায় ডিএস সমান mLF/T অথবা mLV/T। কখন এলএফ হবে, কখন এলভি হবে? যদি বরফ গলে পানিতে পরিণত হয় তখন হবে mLF/T, কারণ এলএফটা হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ। এমএলভি হবে কখন? যখন পানি বাষ্পে পরিণত হবে, কারণ এলভিটা হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক তাপ। এই এলএফ এবং এলভির কিন্তু মান আছে, আমরা অঙ্ক করার সময় দেখবো। আর যদি পরিবর্তনশীল তাপমাত্রা হয় তখন ডিএস ইকুয়াল টু হবে এমএস লন T2/T1। তো আমরা দেখি কি করতে হবে এখানে আমাদের। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে পরিণত করতে হবে। এই কাজটা কিন্তু তুমি এক ধাপে করতে পারবে না। কেন? কারণ তাপমাত্রা এবং অবস্থা দুইটা কিন্তু একই সাথে পরিমাপ করা যায় না। তোমরা হয়তো জানো, 9-10-এ পড়ছো এই জিনিসগুলো। আচ্ছা, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে তুমি প্রথমে 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে নিতে পারবা। তাহলে আমরা সেই কাজটা করি। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে নিব 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে। তাহলে নিতে হইলে বলো তো এই ক্ষেত্রে কি তাপমাত্রা এন্ট্রপি কত হবে সেটা বের করব আমরা। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিকে 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে নিচ্ছি, তাপমাত্রা পরিবর্তন হচ্ছে। তো যদি হয় ফর্মুলা কি, এই যে পরিবর্তনশীল তাপমাত্রা এমএস লন T2/T1। তাহলে এম কতটুকু পানিকে? 1 কেজি পানিকে। এস পানিকে নিচ্ছি, তাহলে পানির আপেক্ষিক তাপ কত? 4200। লন টি2, টি2 হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, কেলভিনে নিলে 373, এটা হবে 273। তো তুমি যদি ক্যালকুলেশন করো 1310.6 আসবে, মোস্ট প্রবাবলি 1310.6 জুল পার কেলভিন। তো এটা হচ্ছে 1 নাম্বার স্টেপ। তাহলে তোমার জিনিসটা আছে কিসে এখন? 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে আছে। এইবার তুমি 100 ডিগ্রি সেলসিয়াসের পানিটাকে নিয়ে যেতে পারবা 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে, যেটা তোমার প্রশ্নে বের করতে বলছে যে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে নিতে। তাহলে আমরা এক ধাপে নিতে পারি নাই, 2 ধাপে নেওয়া লাগবে। তো প্রথমে আমরা কি করছি, 0 ডিগ্রি সেলসিয়াসের পানিকে 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে নিছি। এখন 100 ডিগ্রি সেলসিয়াসের পানিকে যদি 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে নেই, নিতে হইলে এন্ট্রপির একটা পরিবর্তন হবে। এইবার দেখো তাপমাত্রা সেম, তাহলে তাপমাত্রা যদি স্থির থাকে, আমরা এন্ট্রপির পরিবর্তন জানি mLF/T অথবা mLV/T। এই ক্ষেত্রে হবে mLV/T। কেন? কারণ পানিটা বাষ্পে পরিণত হচ্ছে। তাহলে কতটুকু পানি? 1 কেজি পানি। এলভি, এলভি হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক তাপ। সেটার মান কত? সেটার মান হচ্ছে 2.26, সেটার মান হচ্ছে 2.26 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই তাপমাত্রাটা কত? 100 ডিগ্রি সেলসিয়াস, কেলভিনে 373। সো এখানে তুমি ক্যালকুলেশন করলে একটা ভ্যালু পাবা, কত পাও? 2.26 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই 373 যদি তুমি করো, তাহলে এই ক্ষেত্রে তুমি পাবা হচ্ছে 6058.98 জুল পার কেলভিন। তাহলে মোট এন্ট্রপির পরিবর্তন ডিএস ইজ ইকুয়াল টু কত? DS1 প্লাস DS2। তাহলে এই ভ্যালুটা আর সাথে হচ্ছে 1310.9 যদি যোগ করো, বা 6 যদি তুমি যোগ করো, তাহলে তুমি পাবা হচ্ছে 7369.58। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসের 1 কেজি পানিকে যদি তুমি 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে নিতে চাও, মোট এন্ট্রপির পরিবর্তন হবে এটা। আর তুমি 1 ধাপে নিতে পারবে না, 2 ধাপে নিতে হবে। ওকে, লিখা কিচ্ছু বোঝা যাচ্ছে না। মেবি ভালো রেজুলেশনের রেকর্ডেড ভিডিও দিলে বেটার। আমির হামজা, ঠিক আছে, আমরা পরবর্তী, তুমি তো নতুন জয়েন করছো, তুমি এর আগে বুঝো নাই হয়তো। আচ্ছা, যাই হোক। সো লিখা হচ্ছে, আমার হাতের লেখা খারাপ, না বুঝলে কিছু করার নাই, হাতের লেখা এরকমই। বলার সাথে সাথে আমি হচ্ছে আনসারগুলো বলতেছি। হ্যাঁ, মোকশেদা ও করে ফেলছে 7369.58। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের 7 নাম্বার কনসেপ্ট। হ্যাঁ, সো হোপফুলি সবাই বুঝতে পারছো। তো আজকে হচ্ছে এই 7টা কনসেপ্ট টোটাল আমরা পড়লাম আদর্শ গ্যাস এবং তাপগতিবিদ্যার উপর। সো এই তোমাদের আজকের লেকচারটা এই পর্যন্ত। সো তোমরা যেটা করবা, যারা আগের আছো তারা তো জানোই, তারা হচ্ছে এই হোমওয়ার্কগুলো কিভাবে দেখাইতে হবে, যে কনসেপ্টগুলো আজকে পড়াইলাম, এই কনসেপ্টগুলো খাতায় তুমি আবার সুন্দর করে লিখবা, নতুন করে লিখে তোমার যদি তুমি কিছু অ্যাড করতে চাও করতে পারো, অসুবিধা নাই। সবগুলা কনসেপ্ট, এই 7টা কনসেপ্ট এবং 7টা অঙ্ক যেভাবে সলভ করাইলাম, তুমি সলভ করবা, সলভ করে আমাকে দেখাবা, অথবা এইচএসসি এডুকেশন বাংলাদেশ গ্রুপে পোস্ট করে দিবা। হ্যাঁ, তো ঠিক আছে, আজকের লেকচার এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আর এই লেকচারটার ক্লাস লেকচার নোটটা আমি এই লাইভের কমেন্ট বক্সে দিয়ে দিব। হ্যাঁ, সো আল্লাহ হাফেজ। হ্যাঁ, কালের পিডিএফ দিব। হ্যাঁ, পিডিএফ দিব। ওকে।